ইডি ডিরেক্টর এসে দেখা করে গিয়েছেন, এর আগেও তলব করেছিলেন, পুরো ঘটনাটাকে কিভাবে দেখছেন? দেখুন, আমরা বলতে পারি যে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে অরাজকতা চলছে, ল অ্যান্ড অর্ডারের যে সমস্যা চলছে, সেটা সবাই জানে। এটা ওপেন টু অল। যেভাবে যে সাউথ 24 পরগনা সেখানে যে ইডি যাচ্ছিল, তাদের উপরে যে পরিকল্পনা মাফিক বাইরের লোককে এনে, রোহিঙ্গাদেরকে এনে যেভাবে ইডির উপরে হামলা চালানো হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে এখানে ল অ্যান্ড অর্ডার বলে কিছু না, কিছু পার্টিকুলার ব্যক্তির স্বার্থে, মানে এখানে দখলদারির রাজনীতি চলছে, যে আমরা এখানে আছি, এখানে আমাদের ছাড়া আর কেউ থাকবে না। কেননা বেআইনিভাবে অনেক কারবার চলছে। সবচেয়ে মূল জিনিস হচ্ছে হেন তেনভাবে যেভাবেই হোক টাকা রোজগার করবে। আপনি যদি বেআইনিভাবে টাকা রোজগার করে থাকেন, তো যদি সেখানে সিবিআই ইডি যায়, তাদেরকে কিভাবে আটকানো যায়, সেটাই বর্তমান সরকারের যারা ক্যাডার আছে, গুন্ডা বাহিনী আছে, সে কাজটা করেছে। এবং রোহিঙ্গা যারা বাইরের দেশ থেকে মানে আমদানি করে রোহিঙ্গারকে মধ্য সহযোগিতায় ইডির উপরে হামলা চালানো হতো। স্বাভাবিক কারণে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে উনি যে চিফ সেক্রেটারি অন্যান্য যারা আছে তাদেরকে ডাকতেই পারেন, ওনাদের অধিকারের মধ্যে পড়েছে, সাংবিধানিক অধিকারের মধ্যে পড়েছে। আচ্ছা, একটা বিষয় করিনি পরপর, সেটা হলো যে ইডি ইতিমধ্যে জানাচ্ছে যে পুলিশকে তারা জানিয়েছে যখন শাহজাহান শেখের বাড়িতে তারা যাচ্ছে, তখন তারা শাহজাহান শেখকে ফোন করেছিল। শাহজাহান শেখ ফোন শুনে, ইডি শুনে কেটে দিয়েছে ফোন। তারপর শাহজাহান শেখের প্ররোচনাতেই মূলত তাদের উপর এই ধরনের হামলা ঘটেছে। অবশ্যই সেখানে তো ওরা হয়তো নিজে, যদি পশ্চিমবঙ্গের সরকার নিজেকে আলাদা রাষ্ট্র ভাবে এবং সেভাবে যদি চালায়, তাহলে যারা এলাকাতে থাকতে তারাও মানে ওরা ভাবে যে আমরাও আলাদা রাষ্ট্রে বাস করতেছি, সেভাবে তাদের আচরণটা রয়েছে। তো যে শাহজাহান শেখ আছে, সেখানে তো পুরো জিনিস সে দখল করে রেখেছে। তো যখনই সিবিআই ইডি যাবে, তো সহজে তো ওরা রাস্তাটা ছেড়ে দেবে না, ওরা তো বাধা সৃষ্টি করবে। তো স্বাভাবিক কারণে আইন শৃঙ্খলা পুলিশের তো এখানে কোনো সহযোগিতা পাওয়া যাবে না। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী দেখেছি যেভাবে সাধারণ কর্মীদের আমাদের বিজেপির উপরে যেভাবে আক্রমণ চালানো হয়, পুলিশের ভূমিকা নীরব থাকে, কোনো পালন করে না। তো যে পুলিশের সাথে, প্রশাসনের সাথে যে শাহজাহান শেখের যে যোগাযোগ রয়েছে, যে হামলা হয়েছে, তাতে প্রমাণ হয়ে গেছে সেখানে কোনো না কোনোভাবে পুলিশের সেখানে মদত রয়েছে। নেজার থানাতে আজকে সুকান্ত মজুমদার গিয়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে আগে থেকে পুলিশের তরফে 144 জারি করে দেওয়া হয়েছে, বা এই যে বিক্ষোভ দেখানোর কোনো জায়গা নেই, এরকম ঘিরে রাখা, এই সবটা মিলে আপনি কিভাবে গোটা বিষয়টাকে দেখছেন? এইখানে তো বিরোধীদেরকে কোনো জায়গাতে মানে যেতে যাওয়া হয় না। আপনারা জানেন যে যখন আমাদের শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে গিয়েছিলেন, আমরা যখন শুধু এটুকু বলেছিলাম যে আমরা উত্তরকন্যা একটু ঘুরে দেখব, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আর উত্তরবঙ্গের মানুষকে নবান্ন যেতে হবে না, সমস্ত কাজ সেখানে হবে। শুধু আমরা দেখতে গেছিলাম, সেখানে আমাদের বিধায়করাই ছিলেন, বাদবাকি আর কেউ ছিল না। কিন্তু আমাদেরকে এই বলে আটকে দেওয়া হয়েছে যে এখানে 144 আছে। তার 2 মিনিট পরে সেখানে আবার আইসে আরেকজন অফিসার বলছেন যে না স্যার, আপনি চলুন। তো যখনই বিজেপির লোকেরা যাবে 144 হয়ে যাবে, আর যখন ফিরে চলে আসবে সেখানে 144 সরে যাবে। মানে খেয়াল খুশি মতন চলছে। আমরা বলতে পারি যে তুগলকি শাসন চলছে এখানে। রাম মন্দিরে কংগ্রেস থাকছে না, সিপিএম আগে থেকে বলে দিয়েছে থাকবে না। অন্যদিকে কংগ্রেস G20 সামিটেও উপস্থিত ছিল না। এবং এই যে বিরোধিতা করা, রাম মন্দিরের বিরোধিতা করা বা এই G20 সামিটের বিরোধিতা করা, এটা কি দেশ বিরোধী কাজ হয়ে যাচ্ছে না? দেশের বিরোধী করছে না? দেখুন, এই যে কংগ্রেসের যে অবস্থা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ ব্যাপী, সেটা আমরা সবাই দেখেছি। বিগত 2014 সালের ইলেকশনে দেখেছি, 19-এ দেখেছি, এবারও আমরা দেখতে পারবো যে এদের যে আচরণ আছে তার সঠিক জবাব আগামী 2024-এ সাধারণ মানুষ, সারা ভারতবর্ষের মানুষ দেবে। যে রাম মন্দির, তার মানে এরা যে আমরা বলতে পারি যে তুষ্টিকরণের রাজনীতি করে একটা বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য ওরা হয়তো যে রাম মন্দির উদ্বোধন, প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সেই জিনিসটাকে সেখানে বয়কট করছে। তো সাধারণ মানুষ, সারা ভারতবর্ষের মানুষ, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে কংগ্রেস, বাম, টিএমসির আচরণটা কি রয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে গেছেন। অভিজিৎ গাঙ্গুলি নাকি এমন কিছু বক্তব্য রাখছেন যা আইন বহির্ভূত এবং বিচারের বাইরে কথা বলছেন, এই অভিযোগকে সামনে রেখে গিয়েছেন বিচারপতির বিরুদ্ধে। হ্যাঁ, ওরা তো বিচারপতির বাড়িতে গিয়ে যখন পোস্টার মারতে পারে, বিচারপতিদেরকে যখন হাইকোর্টে আটকে রাখতে পারে, তো এরা তো আইন শৃঙ্খলা কিছু মানে না। এবার কোর্টে যাওয়ার তো অধিকার সবারই আছে। তো যেটা আমাদের গঙ্গোপাধ্যায় বাবু যেটা বলেছেন, নিশ্চয়ই কিছু না কিছু তথ্য রয়েছে, সেই জন্য উনি বলেছেন। তো এবার যদি অভিষেক ব্যানার্জি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যান, তো ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে সবাইকে কোর্টে যাওয়ার অধিকার আছে। বাদবাকি কোর্ট দেখবে। দেখুন, কুণাল ঘোষ কি বলেছেন কি না বলেছেন, সেটা তাদের দলের
অভ্যন্তরীণ ব্যাপার হতে পারে, বা উনি কি বলবেন কি না বলবেন সেটা ওনারা ঠিক করবেন, আমরা তো বলে দিতে পারি না। এটা ঠিক যে বর্তমান এখন যে শাসক দল আছে টিএমসি আছে, তাদের মধ্যে যে মানে প্রবীণ নবীনের যে লড়াইটা চলছে সেটা আমরা প্রকাশ্যে দেখতে পারছি বিভিন্ন পেপারের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা বক্তব্য দেখছি, কুণাল ঘোষের বক্তব্য দেখছি, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য দেখছি। তার মানে নবীন এবং প্রবীণের যে লড়াইটা আছে, যে দ্বন্দ্বটা আছে, একটা চরম পর্যায়ে পৌঁছে গেছে। সেই জন্য বাধ্য হয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা হুঁশিয়ারি দিতে হয়েছে, কেউ যদি প্রকাশ্যে গিয়ে মুখ খোলে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার মানে উনি ভালোভাবে বুঝতে পারেন যে পেরেছেন যদি নবীন এবং প্রবীণের লড়াইটা যদি এই লোকসভায় থাকে তাহলে একটা বিপদ আসতে পারে। তাই উনি প্রকাশ্যে কিংবা মিটিংয়ের মাধ্যমে বলে দিচ্ছেন যে কেউ যদি প্রকাশ্যে মুখ খোলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পার্টি। আর ওদের তো একটা লড়াই রয়েছে যে টাকা পয়সার লেনদেনের, যে একটা লড়াই রয়েছে যে কে কত তোলা তুলতে পারে, সেটাতে একটা লড়াই রয়েছে, সেখানেও একটা তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। আপনাদের বিধায়ক অসীম সরকার, তিনি একটু আগে অসীম সরকার, তিনি বলছেন যে আমি কুণাল ঘোষকে চিনি, উনি পূর্ণ সে চিনি। মূলত উনি বলতে চাইছেন যে কুণাল ঘোষ এটা প্রতিহিংসা চরিতার্থ করছেন তৃণমূলে থেকে, কারণ কুণাল ঘোষের ওপর অনেক অত্যাচার হয়েছে তৃণমূল আমলে। আপনি কি একই বিষয়ে সহমত পোষণ করেন? দেখুন, আমরা তো সবাই জানি যে কুণাল ঘোষ কোথায় ছিলেন, কে জেলে ছিলেন না কোথায় ছিলেন এবং কারা পাঠিয়েছিল। এইবার উনি প্রতিহিংসামূলকভাবে কাজ করছেন না কি করছেন সেটা তৃণমূলের ওনার বক্তব্যের মধ্য দিয়ে, ওনার স্টেটমেন্টের মধ্য দিয়ে তৃণমূলের লাভ হবে না ক্ষতি হবে। যদি ক্ষতি হয়, প্রতিহিংসামূলক যদি কাজ করছেন, তাহলে এত মুখ্যমন্ত্রী সবাইকে বলছেন, ধমক দিচ্ছেন কিংবা হুঁশিয়ারি দিচ্ছেন, তাহলে কুণাল ঘোষের জন্য কেন নয়? তাহলে কি ওনাকে বলার জন্য ছেড়ে দেওয়া হয়েছে নাকি কি, সেটা তো ওনারা বলতে পারবেন। ঠিক মানে কুণাল ঘোষকে দিয়ে কে বলাচ্ছেন? মুখ্যমন্ত্রী বলাচ্ছেন না অভিষেক ব্যানার্জি বলাচ্ছেন? দেখুন, ওনাদের মধ্যে তো একটা নবীন প্রবীণের একটা লড়াই রয়েছে, কেউ না কেউ তো বলছে। যদি উনি মুখ্যমন্ত্রীর সাথে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী বলাচ্ছেন, যদি অভিষেক ব্যানার্জির সাথে থাকেন তাহলে অভিষেক ব্যানার্জি বলাচ্ছেন, সেটা তো ওনারাই স্পষ্ট করবেন। ঋত্বিক পাল, তিনি একজন প্রাক্তন সেনা আধিকারিক, তাকে বিজেপির মিছিলে হাঁটার জন্য অ্যারেস্ট করা হয়েছে, তাকে সহ 6 জনকে, তাদের জেল কাস্টাডিও হয়েছে ইতিমধ্যে। তো এই যে ঘটনাটা, এটাকে কিভাবে দেখছেন? মানে যে দেশের জন্য প্রাণ দিচ্ছে, যে সেনা আধিকারিক, সেটা মিছিলে হেঁটেছে বলে তাকে এইভাবে গ্রেপ্তার বা এইভাবে এতদিন জেলে পর্যন্ত থাকা। দেখুন, বর্তমান শাসক দল কে সেনা কে পুলিশ কে দেশের জন্য কাজ করেছে, কে দেশপ্রেমী আছে, তাদের জন্য কোনো মানে মূল্য নেই তাদের। ঠিক আছে, ওরা শুধু পলিটিক্স ছাড়া আর কিছু বোঝে না, রাজনীতিক ছাড়া কিছু বোঝে না। মানে তাদের বিরুদ্ধে যদি কেউ মিছিলে হাঁটে তাহলে তাদেরকে মিথ্যা মামলা দাও, কোর্টে পাঠাও, অ্যারেস্ট করো, এটাই ওদের মূল কাজ হচ্ছে। লাস্ট দুটো প্রশ্ন আছে, সেটা হচ্ছে এতদিন ধরে বামেরা বলে যাচ্ছিল বিজেমূল, মানে বিজেপি এবং তৃণমূল একে অপরের পরিপূরক। আর শুভেন্দু অধিকারী গতকাল থেকে একটা নতুন বিষয় চালু করলেন, সিপিএমূল, অর্থাৎ সিপিএম এবং তৃণমূল একে অপরের পরিপূরক এবং সেক্ষেত্রে বিজেপির ভোট কাটানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। নন্দীগ্রামের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, মীনাক্ষীকে দাঁড় করানো মূলত আমার ভোট কাটানোর সিদ্ধান্ত ছিল, সিপিএম কে তৃণমূলের বি টিম হিসাবে আখ্যা দেওয়া। এটাকে আপনি কিভাবে দেখছেন? সহমত? দেখুন, যারা বিজেপিউল বলছে তাদের প্রমাণ করতে হবে যে বিজেপির এবং টিএমসির কোথায় আতাহাত আছে, কোথায় মিটিং হয়েছে। কিন্তু আমরা যদি তৃণমূল এবং বামফ্রন্টের সম্পর্কে যদি কথা বলি, তো আমরা বিভিন্ন স্তরে দেখেছি ইন্ডি জোট নিয়ে বাম, কংগ্রেস এবং তৃণমূল এক মঞ্চেই রয়েছে। ব্যাঙ্গালোরে, মুম্বাইতে মিটিং হয়েছে, ব্যাঙ্গালোরে মিটিং হয়েছে, দিল্লিতে মিটিং হয়েছে। সেখানে আমরা প্রকাশ্যে দেখতে পেরেছি যে সেখানে তৃণমূলের নেতা নেত্রী আছে, বামের নেতা নেত্রী আছে। তো স্বাভাবিক কারণে ওদের মধ্যে একটা যোগ সংযোগ রয়েছে বাম এবং তৃণমূলের মধ্যে। তো স্বাভাবিক কারণে আমাদের যে বিরোধী দল নেতা অভিযোগ করেছেন সেটা সত্যি। কেননা যখন বিজেপির যখন মিটিং মিছিল হয়, তা মিটিং মিছিলে কিন্তু আমাদের কিছুদিন আগে 29শে নভেম্বর যেটা ধর্মতলাতে হয়েছিল, আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো পারমিশন পাইনি, কোর্টের মাধ্যমে হয়েছে। তার মানে শাসক দল আমাদেরকে করতে দিচ্ছে না, কোনো সহযোগিতা পাচ্ছি না। অথচ বামফ্রন্টরা কোনো মিটিং মিছিল করতে যাচ্ছে তাহলে তারা সহজে পারমিশন পেয়ে যাচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে বাম এবং টিএমসির মধ্যে যোগাযোগ রয়েছে। তার জন্য আমাদের যে বিরোধী দল নেতা বলেছেন এটা সত্যি কথা বলেছেন। যদি যোগাযোগ হয়ে থাকে টিএমসি এবং বিজেপির মধ্যে কোনো যোগাযোগ নেই, বাম এবং বিজেপির মধ্যে কোনো যোগাযোগ নেই। যদি যোগাযোগ হয়ে থাকে, তাহলে যদি কোনো সম্পর্ক থাকে, তাহলে বাম এবং টিএমসির মধ্যে যোগাযোগটা রয়েছে। তাই তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য, মিটিং মিছিল করার জন্য তাদেরকে সহজে পারমিশন দিয়ে দেওয়া হচ্ছে। শেষ প্রশ্ন, গত পরশুদিন বিজেপির রাজ্য কমিটি শেষ হয়ে যাওয়ার পর এমএলএ হোস্টেলে গিয়ে আপনি, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, বিশাল লামা সবাই মিলে বিষ্ণুপ্রসাদ শর্মাকে বুঝিয়েছিলেন যাতে করে এই ধরনের মন্তব্য তিনি না করেন, যাতে করে রাজু বিস্তার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন না হয়, মিটমাট করিয়ে নিতে একটা চেষ্টা করছেন। কিন্তু তারপরে গতকাল বিষ্ণুপ্রসাদ শর্মা এই ধরনের মন্তব্য করেছেন।
সবটা নিয়ে আপনারা কি দলীয়গতভাবে কি একটু সমস্যায় রয়েছেন? এটা কি সমাধান? না না, আমাদের কোনো সমস্যা নেই, আমরা কোনো কথা বলিনি। ঠিক আছে, আমরা সবসময় একসাথে থাকি। বিষ্ণু প্রসাদ শর্মা আমাদের দলের বিধায়ক, শঙ্কর ঘোষ আমাদের দলের বিধায়ক, আমরা সবসময় একসাথে হাঁটাচলা করি। সেদিন আমরা একসাথে হাঁটাচলা করেছি। সেটা কি আছে কে না আছে সেটা নিশ্চয়ই দল বলবে, দল কথা বলবে। যদি কারো দলের প্রতি কোনো অভিযোগ থাকে, কারো প্রতি কোনো অভিযোগ থাকে, তার জন্য তো আমাদের দল গণতান্ত্রিক পদ্ধতিতে সবার সাথে কথা বলে। ওনার যদি কোনো অভাব অভিযোগ থাকে, কারো যদি কোনো অভাব অভিযোগ থাকে, বিধায়ক হিসাবে, সাংসদ হিসাবে তাদের দরজা খোলা আছে, সব দলের সাথে কথা বলতে পারে। আমরা বন্ধু বান্ধব হিসাবে সবসময় একসাথে থাকি। এটা আজকে না, আমরা 2.5 বছর 3 বছর ধরে একসাথেই চলছি। দুটি কারণ দেখিয়েছে, সে দুটি কারণ বাস্তবায়িত হলে তাহলে এই সমস্যাটা থাকবে না। না, ওনার যদি কার্চেঙ্গার সম্মানীয় বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মার যদি কোনো বক্তব্য থাকে, কোনো কথা থাকে, তাহলে নিশ্চয়ই উনি, রাজ্য নেতৃত্ব আছে, কেন্দ্রীয় নেতৃত্ব আছে, সবসময় রাজ্য নেতৃত্ব কলকাতাতে আছেন, শিলিগুড়িতেও যান, কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় এসে থাকেন। ওনার যদি কোনো বক্তব্য থাকে, কিছু বলার থাকলে নিশ্চয়ই সেটা কেন্দ্রীয় রাজ্য নেতৃত্বের কাছে রাখতে পারে। বিষ্ণু প্রসাদ শর্মা বলছে কোনো কথাই শুনছে না পার্টি। না, সেটা দেখুন, একবার দুবার নিশ্চয়ই শুনবে, দল কেন শুনবে না? শোনার অধিকার আছে, দল নিশ্চয়ই শুনবে। আমার কথা ঠিকঠাক রাখবো, দল নিশ্চয়ই শুনবে, না শোনার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, কিছুতেই